স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুশিলের সাথে আছে আমি শামীম জাহিদি। 2010 সালের থেকে সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি রপ্তানি ধস নামে। এছাড়াও দালালদের দৌরাত্মে সে দেশে অভিবাসন খরচ বেড়ে দাঁড়ায় মাথাপিছু প্রায় 8 লাখ টাকা। বর্তমানে তা নেমে 17,000 টাকা খরচে হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। আজ আমাদের আলোচনার বিষয় মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বা বায়রার সাবেক যুগ্ম মহাসচিব শামীম আহমেদ চৌধুরী এবং রেফিউজিস অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট বা রামরুর প্রোগ্রাম ম্যানেজার মেরিনা সুলতানা। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। 1976 সালে 217 জন শ্রমিক যাওয়ার মাধ্যমে শুরু হয় সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি রপ্তানি। 3 যুগ পর সে দেশে কর্মরত বাংলাদেশিদের সংখ্যা দাঁড়িয়েছে 2.5 লাখেরও বেশি। এখন পর্যন্ত এটি বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। তবে বাংলাদেশি শ্রমিকেরা অপরাধে জড়িয়ে পড়ছে সৌদি সরকারের এমন অভিযোগের কারণে 2010 সাল থেকে ধস নামে এই শ্রমবাজারে। এছাড়াও দালালদের দৌরাত্মে সে দেশে অভিবাসন খরচ বেড়ে দাঁড়ায় মাথাপিছু 8 লাখ টাকায়। অবশেষে বাংলাদেশ সরকারের নানামুখী কূটনৈতিক প্রচেষ্টার পর আবার খুলতে যাচ্ছে এই শ্রমবাজার। আর শ্রমিক যেতে এবার খরচ হচ্ছে মাত্র 17,000 টাকা, এমনটাই দাবি প্রবাসী কল্যাণ মন্ত্রীর। 17,000 টাকায় গেছে 255 জন। আর ডেটাবেস থেকে যেহেতু নেওয়া হচ্ছে সেই হেতু আমরা 17,000 টাকায় লোক পাঠাচ্ছি। 17,000 টাকা তাও আমাদের কোনো ফিজ নেই। 17,000টার মধ্যে তার পাসপোর্টের খরচ, তার মেডিকেলের খরচ, তার যাতায়াত খরচ, এই সমস্ত জিনিস, তারই যেটা আনুষঙ্গিক বিদেশে যাওয়ার যা। বর্তমান সরকারের নতুন অভিবাসন আইনের ফলে আগামীতে কম খরচে আরও বেশি শ্রমিক যেতে পারবে বলে আশা করছেন মন্ত্রী। সৌদি আরবিয়া এবং জিসিসি কান্ট্রিতে আইন করেই বলা আছে যে লোকের যাওয়ার এবং আসার খরচ এমপ্লয়ার দিতে হবে। এখন কোনো লোক আমাদের ডেটাবেজের বাইরে বিদেশে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। যে কোনো ডিমান্ড যে কোনো দেশের থেকে আসুক তার ডেটাবেজের মধ্যে থেকে লোক নিতে হবে। খুব শিগগিরই সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় এই সফরে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরালো হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। যেমন শামীম আহমেদ চৌধুরী এবং মেরিনা সুলতানা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। সুলতানা, আপনাকে দিয়ে প্রশ্ন শুরু করতে চাই। আমরা প্রতিবেদন দেখলাম যেখানে মন্ত্রী মহোদয় বলছেন যে 17,000 টাকায় সৌদি আরবের লোক পাঠানো যাচ্ছে। এটা আসলে কতটা সাস্টেনেবল? প্রথমত যদি আমি অভিবাসীদের কথা বলি, তাহলে তারা তো অবশ্যই যত কম টাকায় যেতে পারে তত আমরাই চাই যে সবাই চাই, হ্যাঁ, লো কস্টে যাক, ভালো কাজ করুক। এবং ওনার আমি দেখলাম প্রতিবেদনটা, সত্যি এটা আমরা রিসিভ তো করবোই যে হ্যাঁ এটা অভিবাসী পক্ষে একটা বড় কথা। কিন্তু বিষয়টা হচ্ছে যে প্র্যাকটিক্যালি আসলে কতখানি সম্ভব হবে, কারণ কাজটা এখনো শুরু হয়নি এবং এটা পুরোটাই হচ্ছে সরকারি মাধ্যমে যাচ্ছে নিশ্চয়ই। সৌদি আরবে না, এটা তো ডাটাবেসটা ইউজ করা যাবে, কিন্তু সৌদি আরবের মার্কেটটা তো ওপেন টু অলই হবে। এই জায়গায় এটা তো আপনার জি2জির ইস্যু না, এটা লোক যাবে আপনার। এখন যে কজন লোক পাঠানো হয়েছে এটাতে নিশ্চয়ই সরকারি তত্ত্বাবধানে পাঠানো হয়েছে। আমি এই 17,000 টাকায় যেতে পেরেছে এরকম কোনো ইনফরমেশন আমার কাছে এখনো আসে নাই। আচ্ছা, কিন্তু আমরা দেখেছি যে মন্ত্রী বলেছেন যে এটা গিয়েছে আর কি 17,000 টাকায়। তাহলে হয়তো আমার ইনফরমেশন, কিন্তু কিভাবে গেছে সেটা আমি জানি না, কারণ 17,000 টাকা উনি যেটাই বললেন যে মেডিকেল, যাতায়াত, পাসপোর্ট, হ্যাঁ টোটাল কস্টটাকে যদি চিন্তা করি তাহলে আসলে উনি বলেছেন হয়তো ওনার একটা প্ল্যানিং আছে, সেটা আমাদের সাথে যেহেতু শেয়ার হয়নি আমি এটা ব্যাপারে আসলে কিছু বলবো না। কিন্তু বিষয়টা হচ্ছে যে সম্ভব কতখানি হবে এবং ডাটাবেজের একটা খরচ যেভাবে আসে, আমি জানি যে হ্যাঁ মধ্যস্বত্বভোগী যারা আছে সেই খরচটা আসলে এখান থেকে মাইনাস হবে, কিন্তু ডাটাবেসটা এই জন্য এতটা ইম্পর্টেন্ট, সেখান থেকে লোক যাওয়ার ইনশিওর করা। কিন্তু সব মিলে 17,000 টাকা যেতে পারলে আমরা মনে হয় যে আমরা সব আরো বেশি খুশি হব। মাইগ্রেন্টস তো হবেই, কিন্তু কোনো কারণে এটা আসলে
কোনো কারণে আবার কি বলবো, এটা গতিটা কমে না যায়, বা কারণ পাঠাচ্ছে তো এটা গভর্নমেন্ট সরাসরি তো পাঠাচ্ছে না, পাঠাবে তো সৌদি আরব মার্কেটটা তো সবার জন্যই। হ্যাঁ, সেই জায়গাটা আমি নেগোসিয়েশনের জায়গাটা আসলে আমি নিশ্চিত জানি না যে নেগোসিয়েশনটা আসলে এখান থেকে যারা পাঠাবে তাদের সাথেও কিভাবে মানে আছে, কিভাবে হবে, বা গভর্নমেন্টের ওই পার্টে যদি সরকার সত্যি এটা ক্লিয়ার করতে পারে তো আমি নিশ্চিত এটার সাথে যারা জড়িত তাদেরও কষ্ট কমে আসবে, হয়তো এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই ওনার একটা পরিকল্পনা রয়েছে, আমরা আশা করছি সেটার জন্য। ধন্যবাদ মিস সুলতানা। আমি আপনাদের ফিরে আসবো। জনাব চৌধুরী, গত আড়াই মাসে 255 জন শ্রমিক পাঠানো হয়েছে, যে খরচ হচ্ছে 17,000 মতো, যেটা মন্ত্রী জানালেন আমাদেরকে। এটা কি আপনার ধারণা আছে এটা কি পুরোপুরি সরকারি তত্ত্বাবধানে তারা গিয়েছে নাকি বেসরকারি সম্ভব? ধন্যবাদ জাহিদ ভাই। আপনাকে যেটা হচ্ছে যে এটা যে মানে আমার মাননীয় মন্ত্রী যেটা বললেন এটা সত্যি এটা আশার, এই যে এখানে আমাদের যেতে মাইগ্রেশন কস্ট এত বেশি, সেখানে এই মিনিমাম কস্টে যারা যেতে পাচ্ছেন, এটা সত্যি একটা বিরাট রকমের অ্যাচিভমেন্ট আমি বলবো সরকারের পক্ষ থেকে। আমার যতটুকু বিশ্বাস এটা সরকারি ব্যবস্থাপনায় হয়েছিল, এই যে কর্মী যেটা গিয়েছেন। তো বেসরকারি উদ্যোগে নিশ্চয়ই এটা সম্ভব না, নিশ্চয়ই আপনি এটা বলবেন। সম্ভব না, জিনিসটা হচ্ছে কি আমাদের যেটা হচ্ছে যে আমরা যদি বড় স্কেলে, যেটা আব্বা বললেন, আমরা যদি প্রাইভেট এজেন্সিগুলো মানে সরকারি ব্যবস্থাপনা প্রাইভেট এক্সপেন্ডিচার অবশ্যই কিছুটা তারতম্য থাকবেন। হ্যাঁ, কিন্তু এটাও সত্য যে আমাদের প্রতিবেদনে আমরা দেখানো হয়েছে যে এই খরচটা জনপ্রতি মাথা পিছু 8 লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে। দ্যাট ইজ অ্যাবনর্মাল। আমরা এটা কোনোভাবেই এটাকে স্বাগত জানাতে পারি না, এটা অ্যাবসলিউটলি অসম্ভব। আমাদের উই হ্যাভ টু ওয়ার্ক অন ইট, আমাদের এটা বন্ধ করতে হবে, এতে কোনো রাস্তা নাই। যারা পাঠাচ্ছে তাদের বাইরের সদস্য, সেই দায়িত্ব কি আপনারা নেবেন না? এই ব্যাপারে তারা যথেষ্ট সচেতন, বাইরের ব্যাপারে কাজ করছে, মাননীয় মন্ত্রীও কাজ করছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা হয়েছে, যেটা আমি স্বাগত জানাই মাননীয় মন্ত্রীকে, যেটা যে এই যে ডাটাবেজ যেটা করা হয়েছে, দ্যাট ইজ দি ভেরি গুড আনসার। বিকজ আমরা এটা অনেক আগে থেকে বলছিলাম যে সেন্ট্রাল ডাটাবেজ একটা সিস্টেম থাকা উচিত, যেখানে ব্যবসাটা প্রকিউর করবে হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশন, এবং সেখানে যদি সেন্ট্রালি কোনো ব্যবস্থা থাকে লোক নিয়োগের, তাহলেই আপনার এই প্রাইসটা কন্ট্রোল করা সম্ভব। এটা হলো কথা। এখন কথা হলো যে আমরা যেটা বারে বারে বলছি সেটা হলো যে একটা যৌক্তিক পর্যায়ে, কারণ একটা প্রাইভেট এজেন্সি কাজ করতে গেলে তার যে একটা ফিনান্সিয়াল ইনভলভমেন্ট থাকে, তার অফিস আদালত এটা নিয়ে, সেটাকে কনসিডার করে, এবং অন্যান্য দেশ থেকে অন্যান্য আউটসোর্সিং কান্ট্রি যারা আছে, তারা রিসিভিং কান্ট্রিতে লোক পাঠাচ্ছেন, সেখানে তারা কিভাবে পাঠাচ্ছেন সেগুলোকে পর্যালোচনা করে, আমাদের পার্শ্ববর্তী দেশরা যারা লোক পাঠায় সেগুলোকে পর্যালোচনা করে আমরা যদি একটা যৌক্তিক ফি নির্ধারণ করতে পারি, এবং তাহলে ডাটাবেসটা খুবই ইফেক্টিভ, এবং এতে অনেকগুলো সুবিধা হচ্ছে। একটা সুবিধা হচ্ছে যে আমার মাঝখানে ইন্টারমিডিয়েট থাকছে না, এজেন্সিগুলো সরাসরি সেই লোক ডাটাবেস থেকে নিতে পারছে, তার মানে আমরা ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারছি উইথ দি ওয়ার্কার্স। এটা একটা বড় অ্যাচিভমেন্ট, এটা একটা বড় সুযোগ আমাদের জন্য। কিন্তু এটাকে গ্রাজুয়ালি আমাকে, যেহেতু এটা নতুন পদ্ধতি চালু হয়েছে, এটাকে গ্রাজুয়ালি আমাকে আস্তে আস্তে এবং ডাটাবেসটাকে আসলে আস্তে আস্তে এটা আনতেই হবে। এটা এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে ফরেন এমপ্লয়াররা থাকে ওখানে তাদের আবার কিছু চয়েস থাকে, যেমন যেই লোকগুলো, যেমন কোরিয়ান কোম্পানিগুলো এখন যেমন ইরাকে কাজ করছে, তারা লিবিয়াতে কাজ করছে, যে সেখানে যে প্রবলেমটা হয়, ওরা বলে যে আমার যে লোকগুলো আগে ছিল সেই লোকগুলোকে আমরা আবার চাচ্ছি, দেখা গেল ওই লোকগুলো ডাটাবেজে নেই। এখন আমরা ওই লোকগুলোকে কিভাবে অ্যাকোমোডেট করব? এটা নিয়ে আসলে অনেক সুযোগ আছে। এটা নিয়ে আমাদের মন্ত্রণালয়ের সাথে বসে আমরা এটাকে কিভাবে ইফেক্টিভ করতে পারি এবং কিভাবে এই ডাটাবেসটাকে আমরা সবাই মিলে কাজ করতে পারি। এখন এই ডাটাবেসের অবস্থা কি, মানে কি হয়? এটা অ্যাকচুয়ালি ডাটাবেসটা শুরু হয়েছিল, মহিলাদের ডাটাবেসটা অনেক আগে হয়েছে, এবং মহিলা আমরা কর্মী পাঠাচ্ছি। মহিলা ডাটাবেস কিন্তু আপনি শুনে অবাক হবেন যে মহিলা ডাটাবেস এখন কোনো মহিলা নাই, বিকজ এটা পুরোটাই অ্যাবজর্ব হয়ে গেছে। তার মানে আমরা যারা পাঠাচ্ছি মহিলারা, তারা ওই ডাটাবেস থেকে নিচ্ছি, তার মানে ডাটাবেস ইফেক্টিভলি ওয়ার্কিং। কিছু একটা জিনিস হয়ে গিয়ে নতুন একটা জিনিস শুরু করলে কিছুটা প্রবলেম থাকে, সেটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে সেটাও চেঞ্জ হচ্ছে, বা সেটাও সেই ইনফরমেশনগুলো যুক্ত হবে। ধন্যবাদ সুলতানা। এই ডাটাবেজের কথা যেটা বলছি আমরা, সেখানে আপনারা যারা রামরু থেকে কাজ করছেন, এখানে সুবিধা কি দেখছেন, অসুবিধা বা যে ঘাটতিগুলো আছে সেটা পূরণ করার জন্য কি করা উচিত? সুবিধার জায়গাটা হচ্ছে যে অবশ্যই ফার্স্ট কথা হচ্ছে যে সরাসরি একটা মানুষ যেতে পারবে, এন্ট্রি দিয়ে ডাটা এন্ট্রি হয়ে যাবে, এরপর প্রসেসের মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, এইটা হচ্ছে ওকে অনেক কিছুতে তৈরি করে দেয়া, একটা অনলাইন সিস্টেমের মধ্যে তৈরি করে দেয়া, ওকে একটা মানে প্রিপারেটরি ওয়ার্কের মধ্যেই দেওয়া, যেটা আগে ছিল হচ্ছে আপনার দালালের মাধ্যমে করা, ও কিছুই জানতো না, অনেকটা অন্ধের মতোই চলে যেত বিদেশে। সেই জায়গাটা আমি মনে করি যে প্রসেসের মধ্যেও একদম খুব সিস্টেমেটিক্যালি ঢুকে যাচ্ছে। দিস ইজ ভেরি ওয়েল একটা ওয়ার্ক। আর একটা বিষয় হচ্ছে যে
যাদেরকে ধরেন এটা কিন্তু আসলে মাঝখানে যেরকম বন্ধ করে এখন একটা ডেমোতে একটা সম্ভবত পাসওয়ার্ড দেওয়া থাকে, তার মানে চাইলেই যে আবার সব সময় ডাটা এন্ট্রিতে করছে তা কিন্তু না। মাঝখানে যেরকম ছেড়ে দিয়েছিল এখন মনে হয় আবার বন্ধ আছে আপাতত, না আপনি জানেন এটা? ডাটাবেসটা যেটা মানে মাঝখানে তো আবার 3 মাসের জন্য মনে হয় দিয়েছিল একটা ডিমান্ডের উপরেই, হ্যাঁ, এরপরে তার মানে এইটা যদি 3 মাস বা 6 মাসের একটা ব্যাপার থাকলে একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকা থাকতে উচিত, হবে। যাতে সবসময় কারণ এটা update ধরেন করা যায়। আপনার রিকোয়ারমেন্টস আসলে ড্রাইভিং এ, কিন্তু ড্রাইভিং লোক পাওয়া যাচ্ছে না। তার মানে কি আপনাকে প্রত্যেকটা পেশা যারা পটেনশিয়াল মাইগ্রেন্টস তারা যেন এই কাজটা করে যেতে পারে। তার মানে এটা 3 মাস 6 মাসের পরেই আসলে এটা যাতে ইফেক্টিভ এবং সেই পরিমাণ প্রচারণা ফিল্ডে থাকাটা খুবই জরুরি। আর একটা জিনিস একটু বলে নেই, যেহেতু মাঠে কাজ করতে নিয়ে আমরা দেখেছি যে মানুষের মধ্যে সবসময় যারা যায় তারা এত আশা নিয়ে থাকে, তারা অনেক সময় ডিস্টার্ব থাকে, কবে যাচ্ছে এই জায়গাটা করে। ওই জায়গাটা একটা ক্লিয়ার ইনফরমেশন তাদের থাকা দরকার যে তুমি ডাটা ঢুকাচ্ছ মানে এমন না যে তুমি 3 মাসের মধ্যে যাচ্ছ। এইটা তুমি প্রসেসের মধ্যে ঢুকলা মানে তুমি সিস্টেমে পড়লে তুমি যেতে পারছো। ধন্যবাদ। এই আশাটাই আসলে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটু বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুন মহাসচিবের মধ্যে। আজ আমরা কথা বলছি মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রম বাজার নিয়ে। এ নিয়ে আমার সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব শামীম আহমেদ চৌধুরী এবং রামরুর প্রোগ্রাম ম্যানেজার মেরিনা সুলতানা। সুলতানা এবং জনাব চৌধুরী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব চৌধুরী, আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, এর মধ্যে বেশ কিছু দর্শক আমাদের প্রশ্ন পাঠিয়েছেন। প্রতীক, উনি জানতে চাচ্ছেন 17,000 টাকা কীভাবে সম্ভব যাওয়া। আনামুল, উনি বলছেন কতদিনে যাওয়া যাবে যদি এই 17,000 টাকায় ভিসা পেতে চাই। রাসেল আহমেদ বলছেন যে আমরা যেতে চাই, তবে এটা কীভাবে সম্ভব। আসলেই যে প্রশ্নটা আমি প্রথমেই করেছিলাম মিস মেরিনা সুলতানাকে, যে 17,000 টাকায় এটা কি আসলে সাস্টেনেবল কিনা, 17,000 টাকা পাঠানো সম্ভব কিনা। আপনি যদি একজন প্রাইভেট সেক্টর পারেন, ডেফিনেটলি সরকার হতে পারবে, ব্যক্তি খাতে কি আপনারা 17,000 টাকা পারবেন কিনা? ওয়েল, জিনিসটা হচ্ছে যে 17,000 টাকাটাই আমরা ফিক্স না করে আমরা এইভাবে বলতে পারি যে মাইগ্রেশন কস্ট একটা সহনীয় পর্যায়ে আসতে হবে। এটা তো একটা এক্সাম্পল কেস মাননীয় মন্ত্রী সেট করে দিয়েছেন। তার মানে উনি প্রমাণ করেছেন যে কম পয়সায় লোক পাঠানো সম্ভব। আমাদেরকে উনি দেখিয়ে দিয়েছেন যে ইট ইজ পসিবল। এখন এটাকে আমাদের এখন প্রাইভেট সেক্টরে যারা আছে এদের রেসপন্সিবিলিটি যে আমরা এটাকে কিভাবে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি, একটা ব্রেকডাউন দিয়েছে, রাইট। এবং আমরা সেটা মাননীয় মন্ত্রীর কাছে যেতে পারি যে আমরা আমাদের একটা পলিসি গাইডলাইন নিয়ে যে আপনি যে এক্সাম্পলটা সেট করে দিয়েছেন, আমরা এটাকেই লক্ষ্য রেখে সামনের দিকে কিভাবে আগানো যায় এবং কিভাবে বোধ যে যারা যাচ্ছেন তাদের জন্য একটা উইন সিচুয়েশন হয়, আমরা যারা এই ট্রেডে আছি বা এইটার সাথে সম্পৃক্ত আছি আমরাও যেন সার্ভাইভ করতে পারি। এটা করে নিয়ে আমরা যদি এরকম একটা প্রপোজাল মাননীয় মন্ত্রীর কাছে নিয়ে যাই, আমার দৃঢ় বিশ্বাস যে উনি অবশ্যই এটা করবেন এবং সবাই মিলে কাজ করলে আপনার একটা জিনিস রেজাল্ট ভালো হয় এবং সেটার লোকজন বেশি। আমরা কি চাচ্ছি, আমাদের এখানে যে আনএমপ্লয়মেন্ট হচ্ছে প্রতি বছরে, রাইট, এবং সেটাকে যদি আপনি একটু খেয়াল করে দেখেন যে প্রতি বছর আমার যে পরিমাণ লোক জব মার্কেটে ঢুকছে, আমি যদি তাদেরকে আউট না করতে পারি তাহলে আমার সোশ্যাল ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। আমার ইমিডিয়েটলি এই রাস্তায় কাজ করা উচিত যে কিভাবে আমি আরও লোক পাঠানো বাড়াতে পারি। এবং মাইগ্রেশন কস্ট অবভিয়াসলি ইজ এ ফ্যাক্টর, নট অনলি মাইগ্রেশন কস্ট, দ্যার ইজ মোর ফ্যাক্টর, দ্যাট ইজ স্কিল ডেভেলপমেন্ট। আমাদের স্কিল ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট। আপনি একটু যদি এখন খেয়াল করেন যে আমাদের যে সেন্ডিং কান্ট্রিগুলো যারা আছে, আপনি আগামী 10 বছরে বা কি অবস্থা দাঁড়াবে, একমাত্র বাংলাদেশ উইল বি দ্য অনলি আউটসোর্সিং কান্ট্রি, বিকজ আপনি সেন্ডিং কান্ট্রিগুলোর মধ্যে অনেকগুলো কান্ট্রি এখন রিসিভিং কান্ট্রি হয়ে যাচ্ছে, তারা লোক পাঠাচ্ছে না। যেমন আমি বলবো ব্যাংকক, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ইজ গ্রাজুয়ালি দে আর কামিং টু। তারপরে ইন্ডিয়া ইন্টারনাল মাইগ্রেশন হচ্ছে, ইন্ডিয়াতে যে পরিমাণ লোক ইন্টারনালি মাইগ্রেটেড হচ্ছে এক শহর থেকে আরেক শহরে, তারা কিন্তু এখন আর বাইরে লোক দেওয়ার মতো লোক নাই তাদের কাছে। নেপাল সেই পরিমাণ লোক নাই, কম্বোডিয়া। এখন আমাদের যে জায়গাটা করা দরকার সেটা হলো আমরা আমাদের ট্রেনিং ফ্যাসিলিটিসটাকে ইমপ্রুভ করা দরকার এবং আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ডিভিশনের সব জায়গায় আমাদের ইন্টারন্যাশনাল, নট অনলি আমাদের ট্রেনিং সেন্টার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এবং অ্যাজ পার দি রিকোয়ারমেন্ট দ্য এমপ্লয়মেন্ট কান্ট্রি। ধন্যবাদ জনাব চৌধুরী। সুলতানা, জনাব চৌধুরী বলছিলেন যে স্কিল মাইগ্রেশনের কথা বলছিলেন, এই যে ডাটাবেজের কথা আমরা বলছিলাম, সেই ডাটাবেজে একজন মানুষের স্কিল যেটাকে সেটাকে পর্যাপ্তভাবে বলা আছে কিনা? একটা হচ্ছে যে আমার তো ডিমান্ড চেঞ্জ হবে। হ্যাঁ, শুরুতে যখন মালয়েশিয়ার জন্য ডাটাবেস করা ছিল, যেখানে বলা ছিল তারা প্ল্যান্টেশনের জন্য চায়, প্ল্যান্টেশনের জায়গায়, হ্যাঁ
প্ল্যান্টেশনের চেয়ে ওখানে একটা ঘর, যতটুকু আমি জানি যে একটা কলাম ছিল যেখানটায় হচ্ছে আপনার লেখা যে আরো কোনো যদি তার কোনো দক্ষতা থেকে থাকে, Right. হ্যাঁ, যেটা হয়তো সমস্ত জায়গায় ডিটেল আসলে না হলে আপনার পরবর্তীতে আইডেন্টিফাই করা কঠিন হবে যে আসলে তার স্কিলটা ড্রাইভিং এ আছে কতখানি, কোন পর্যায়ে, তার আসলে লাইসেন্স নিয়ে চালানোর মতো ক্যাপাসিটি তার আছে কিনা, তার ওয়েল্ডিং এর আসলে কতখানি তার আছে, দক্ষতা Right. আছে। যার জন্য দক্ষতার জায়গাটাকে আসলে যদি না থেকে থাকে তাহলে ওই ডেটাবেসের উপর বেস করেও যদি যেতে তো হবেই, কারণ ওটা ডেটাবেসটা আমরা নিজেরাও চাই ডেটাবেসের প্রত্যেকটা যারা আছেন পোটেনশিয়াল মাইগ্রেন্টস প্রত্যেকে যাক বিদেশে, কারণ তারা খুব আশা নিয়ে ওখানে বসে আছে। কিন্তু একই সাথে তাহলে আমাকে তৈরি করে দিতে হবে ইন্টারন্যাশনাল মার্কেটে যেন আমার যে এই মানুষগুলো যখন যাবে ওই দেশে সে যেন অদক্ষ হয়ে না যায়। ধরেন আমার যদি ডিমান্ড আসে ড্রাইভিং এ সৌদি আরব থেকে, আমি যেন ওখান থেকে যদি আমার 10,000 ছেলে যদি ওখানে যায়, আমি যেন ওই ডিমান্ডের পরে ওই 3 মাসের মধ্যেই তাকে যেন সম্পূর্ণ স্কিল করে যেন ওই দেশে পাঠাতে পারি। এবং আমাদের সরকারি অনেক ট্রেনিং সেন্টার আছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, কিন্তু এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আসলে খুব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নেওয়া যাওয়াটা অত্যন্ত জরুরি যদি আমরা আমাদের শ্রমিককে খুব স্ট্যান্ডার্ড পর্যায়ে বাইরে দেখতে চাই, কারণ আমরা কিন্তু আসলে মানে কম্পিটিশন করে আমরা আগাতে চাই। অ্যাবসলিউটলি, ধন্যবাদ। আপনার কাছে ফিরে আসবো। জনাব চৌধুরী, যে ডেটাবেসের কথা তৈরি করা হয়েছিল সেই ডেটাবেসটা সম্পূর্ণ সরকারি উদ্যোগে তৈরি করা হয়েছে। এইখানে আপনাদের এক্সপার্টিস কি কোনো নেওয়া হয়েছিল কিনা, বা আপনাদের অভিজ্ঞতা জানতে চাওয়া হয়েছিল কিনা যে এমপ্লয়ার কি ধরনের চাহিদা আছে, কি ধরনের চায়, বা একটা ডেটাবেস কি আপনার কাছে মনে হয়েছে যেটা কমপ্লিট ডেটাবেস মনে হয়েছে যে যখন তখন যে কোনো দেশে এমপ্লয়ার? ওয়েল, যেটা প্রথম দিকে ডাটাবেসটা স্পেশালি আমি বলবো যে ছেলেদের ক্ষেত্রে যেটা পুরুষ কর্মীদের ব্যাপারে করা হয়েছিল, সেটা প্রথমে তৈরি করা হয়েছিল মালয়েশিয়ার লক্ষ্য রেখে। পরবর্তীতে এটাকে আবার রিওপেন করা হয়েছিল ফর অল কান্ট্রির জন্য। তো সেখানে অ্যারাউন্ড এখন 22 লাখের মতো আমাদের জমা আছে। কিন্তু যেটা হয়েছে কি ওই সময়টায় লোকজন যারা অতটা অ্যাওয়ারনেস ছিল না সবার মাঝখানে, যার ফলে অনেক পটেনশিয়াল মাইগ্রেন্ট যারা ডাটাবেস অলরেডি অন্তর্ভুক্ত হতে পারেননি। এখন দেখা গেল যে যেটা আমি আপনাকে বললাম যে কিছু কিছু মাইগ্রেন্টস আছে যারা আগে কাজ করে এসছেন, কোম্পানি আবার তাদেরকে চাচ্ছেন তারা ডাটাবেজে নেই, তারা এখন কিভাবে যাবেন, এটা একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আর একটা হলো যে কিছু কিছু এমপ্লয়ার আছেন যারা পার্সোনালি বলছেন যে অমুক অমুককে আমরা চাচ্ছি। যেমন আমাদের একজন দর্শক ফরহাদ, উনি বলছেন সৌদি আরবে যেতে চান, উনি শিপইয়ার্ডে কাজ করতে চান, তার আসলে কি করা উচিত? এই ধরনের আমরা যেমন আমরা দেখি এখন আধুনিক জব সাইটে আমরা কি দেখি, একটা লোকের সিভি থাকে, যে একটা ডিটেলস থাকে তার সম্বন্ধে। তো এইরকম ওই লেভেলের এই ডেটা সার্ভিসটাকে আমরা নিতে পারি কিনা আসলে? ওয়েল, দিস ইজ দ্য অনলি সলিউশন। আপনাকে আসলে আমাদেরকে যে এটা একটা শুরু হয়েছে, এবং আমাদেরকে কিন্তু আলটিমেটলি আপনি যে কথাটা বলেন ওইখানেই যেতে হবে। আমরা যদি ওই জায়গাটায় আসতে পারি, আমরা যদি সেই ডাটাবেজে এদের সমস্ত ডাটাগুলো সংরক্ষণ করতে পারি, তাহলে যে মাইগ্রেন্ট যাবেন, উঠবে মাইগ্রেন্ট, তার জন্য যতটা সুবিধা হবে এক্স্যাক্টলি এই ট্রেডে যারা আছেন, যারা আমরা এই চেনে কাজ করছি, তাদের জন্য সুযোগ হলো যে আমি অনলাইনে যে দেখতে পাচ্ছি যে আমার কোন কোন লোকটাকে দরকার। যেমন একটা যেমন হতে পারে, যেমন আবার বলেছেন যে ডাটাবেজে যদি একটা কোড নাম্বার থাকে এবং সেটা যদি এজেন্সির কাছে থাকে, যে এই ডাটাবেজে তুমি ঢুকতে পারো, ঢুকে তোমার ক্যাটাগরি ওয়াইজ সেটা সেই লোকগুলো তুমি বেছে নিতে পারো, এবং অ্যাকর্ডিংলি যেই লোকগুলোকে তুমি নিয়ে গেলা সেই লোকগুলোকে লিস্ট করে গভর্নমেন্টকে জানিয়ে দাও বা অথরিটিকে জানিয়ে দাও যে এই লোকগুলো তুমি রিক্রুট করেছো। ধন্যবাদ চৌধুরী। আমি আপনাদের ফিরে আসবো। সুলতান, আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা প্রতিবেদন দেখছিলাম এবং আমাদের অনেক দর্শক যেটা প্রশ্ন করছেন, যেটা শুকুর আলী, কবির, মোহাম্মদ ইব্রাহিম, সবারই একই প্রশ্ন যে 17,000 সম্ভব কিনা। তো মূল প্রশ্নটা হচ্ছে আপনার কাছে যে 8 লাখও যেটা আমাদের কাছে অবাস্তব মনে হচ্ছে, 17,000টাও অবাস্তব মনে হচ্ছে, আসলে আপনার গবেষণায় কতটা হলে একটা রিজনেবল হতে পারে বলে মনে হয়? না, অবাস্তব কথাটা আসলে আমি বলবো না, যেহেতু উনি বলেছেন নিশ্চয়ই ওনার জায়গাটা দায়িত্বপূর্ণ জায়গা। অবশ্যই, কারণ 17,000 টাকা যাওয়াটা যায়নি তো, স্বপ্নের মতোই মনে হবে, যেখানে 8 লাখ টাকা যাওয়াটা আমরা কোনোভাবেই যাই। হ্যাঁ, কিন্তু আমি রিজনেবল, আপনি যদি চিন্তা করেন যে একটা যদি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যায়, হয়তো তাদেরও একটা প্লাস মাইনাস হিসেব আছে, সেই প্লাস মাইনাস হিসেবটা দায়ভার আসলে একজন মাইগ্রেন্ট নেবে কিনা, হ্যাঁ, সেটা আসলে কতখানি, সেটা 8 লাখ নিশ্চয়ই না। সেই জায়গাটা আসলে আমি আমার অনুরোধ থাকবে এই পোর্শনেও যে যেন এই রিজনেবল হওয়া উচিত, হ্যাঁ, এবং খুবই রিজনেবল হওয়া উচিত, এবং পাশাপাশি দেশগুলোর সাথেও কম্পেয়ার করা উচিত। জনাব চৌধুরী, আপনার কাছে এটাও কি আমরা আশা করতে পারি যে এই দুটোর ফারাকের মাঝখানে একটা রিজনেবল পর্যায়ে আসতে হলে আসলে আপনারা কতটা? অবভিয়াসলি উই হ্যাভ টু, আদারওয়াইজ দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ। আমাকে সবচেয়ে বড় জিনিস যেটা হলো যে আমাকে দেখতে হবে যে আমার সারাউন্ডিং কান্ট্রি, সেন্ডিং কান্ট্রি কিভাবে লোক পাঠাচ্ছে, সেটাকে যদি কম্পেয়ার করে আমি না করতে পারি, তাহলে তো আমি এই ট্রেডেই থাকতে পারবো না, আমাকে আসতেই হবে, এটা মেকানিজম আমাকে ডেভেলপ করতেই হবে। আমরা সেই আশা করবো। জনাব চৌধুরী, আপনাকে ধন্যবাদ। সুলতান, আপনাকে ধন্যবাদ। সময় স্বল্পের জন্য আজকে আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ।
এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।